ক্রমশ তিক্ত হয়ে উঠছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক। এমন এক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে ভারতও। যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে। বাংলাদেশ deploys Turkish drones near border, India on high alert, sources. টার্কিশ ড্রোন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে ডিপ্লয় করেছে এবং ইন্ডিয়া হাই অ্যালার্টে আছে। সীমান্তে ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশ তার নিজস্ব নিরাপত্তা এবং প্রতিরক্ষার স্বার্থে বাংলাদেশ ভারত সীমান্তে একদম বাংলাদেশের হাতে লেটেস্ট পাওয়া এই বছরের শুরুতে পাওয়া যে ড্রোন, সেটা হচ্ছে বাইরাক্টার TB2। এই ড্রোনটি একটি HV ডিভাইস এবং এই ড্রোনটি বাংলাদেশ ভারত সীমান্তে তারা মোতায়েন করেছে। বাংলাদেশের সাথে 12টি ড্রোন এসেছিল, তার 6টিকেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ। এই ড্রোনটি সীমান্তে নজরদারি এবং ছোট ছোট মিশন পরিচালনা করতে সক্ষম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নেই, আপনারা সকলেই জানেন। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক ছিল সেটাই ফাটল ধরেছে। তার কারণ ফ্যাসিস্ট হাসিনার পতন। হাসিনার পতনের পরপরই ভারত বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে নজরদারি করা হচ্ছে সর্বক্ষণ সীমান্তগুলো, যে ভারতীয় উগ্রবাদী ব্যক্তিরা যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না করতে পারে। এবং ভারত কি করছে সবগুলোই নজরদারি করছে ড্রোন দিয়ে সীমান্তে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং এছাড়াও কঠিন হুঁশিয়ারি দিয়ে প্রফেসর ইউনূসের তরফ থেকে বলা হয়েছে, সীমান্তে যদি আর একটা জীবন যায়, একটা লাশ পড়ে, তাহলে এর কঠিন জবাব দিতে হবে ভারতকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত রীতিমতো আতঙ্কে রয়েছে প্রফেসর ইউনূসকে নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করে কি করতে যাচ্ছে, কি করতে চায় বাংলাদেশ, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ক্রমেই সম্পর্কে সেই টানাপোড়েন রূপ নেয় কূটনৈতিক টানাপোড়েনে। নয়াদিল্লির সাথে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এবার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এই খবর পেয়ে ভারতও সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তবে কালবেলার পক্ষে ভারতীয় মিডিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, ঢাকা নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানায় সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য বলছে, এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাক্টার TB2 ড্রোনের প্রথম ধাপের 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। বিশ্বের অত্যাধুনিক ড্রোনগুলোর মধ্যে সবার ওপরের তালিকায় রয়েছে তুরস্কের তৈরি এই অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন। দামে তুলনামূলক কম হলেও দুর্দান্ত কার্যকরী এই ড্রোন বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে এরদোয়ানের দেশের তৈরি বাইরাক্টার সিরিজের এই ড্রোনটি। এই ড্রোন ব্যবহার করে নিজেদের তুলনায় ঢের শক্তিশালী আর্মেনিয়াকে যুদ্ধের ময়দানে ধসিয়ে দিয়েছিল ককেশাস অঞ্চলের একমাত্র মুসলিম দেশ আজারবাইজান। 2020 সালে নাগর্নো কারাবাখের যুদ্ধে রাশিয়ার তৈরি সব আধুনিক অস্ত্র নামায় আর্মেনিয়া, কিন্তু তুরুপের তাস হিসেবে যুদ্ধক্ষেত্রে বাইরাক্টার TB2 ড্রোন নামায় আজারবাইজান। অল্প কয়েকদিনের মধ্যেই বিশাল জয় তুলে নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। এবার কার্যকরী সেই ড্রোন সীমান্তে মোতায়েন করল বাংলাদেশ, এমন দাবি তুলল ভারত। যদিও এ বিষয়ে বাংলাদেশের পক্ষে
তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত করছে। এরপর থেকে সীমান্তে উত্তেজনা চলছে। এরই মধ্যে আগরতলা হাইকমিশনে পরিকল্পিত হামলা করেছে ভারত। তাদের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার করে যাচ্ছে। তার মধ্যে বসে নেই বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় ভয় রয়েছে ভারত। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অত্যাধুনিক তুরস্কের তৈরি বাইরাকতার টিভি-2 ড্রোন মোতায়েন করার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে এসব ড্রোন মোতায়েন করা হয়েছে, যা ভারতে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে। ড্রোনের উচ্চ প্রযুক্তি ভারতীয় বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে পরিচিত। এটি নজরদারি ও নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। এই ড্রোনগুলোর প্রধান কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং ছোট আক্রমণ পরিচালনা করা। বিশেষ করে ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চলের কাছে এই ড্রোনের মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। এই ড্রোন মোতায়েন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে প্রথম ধাপে 6টি ড্রোন আনা হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর 67তম ইউনিট পরিচালনা করছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নের অংশ হিসেবে এসব ড্রোন সংগ্রহ করা হয়েছে, যা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের এই সামরিক পদক্ষেপ ভারতের জন্য একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ চিকেন নেক অঞ্চল ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ ড্রোনের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হানার ক্ষমতা যে কোনো সংকট সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের বাইরাকতার টিভি-2 ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আগামী দিনে ড্রোনের মোতায়েন ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। এর ফলে সামরিক সক্ষমতা, কৌশলগত সিদ্ধান্ত এবং নিরাপত্তা বিষয়ক আলোচনায় নতুন মাত্রা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কি বলবো, আসলে বলার অপেক্ষা রাখে না। খবরটি নিঃসন্দেহে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভালো খবর না, কোনো অর্থে ভালো খবর না। বাংলাদেশের সঙ্গে ভারতের যেই একেবারে বলা হচ্ছে যে উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ তুঙ্গে, সেই জায়গায় সবশেষ খবর হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব নিরাপত্তা এবং প্রতিরক্ষার স্বার্থে বাংলাদেশ ভারত সীমান্তে একদম বাংলাদেশের হাতের লেটেস্ট পাওয়া, এই বছরের শুরুতে পাওয়া যে ড্রোন, সেটা হচ্ছে বাইরাকটার টিভি-2। এই ড্রোনটি একটি HV ডিভাইস এবং এই ড্রোনটি বাংলাদেশ ভারত সীমান্তে তারা মোতায়েন করেছে। বাংলাদেশের সাথে 12টি ড্রোন এসেছিল, তার 6টিকেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ। এই ড্রোনটি সীমান্তে নজরদারি এবং ছোট ছোট মিশন পরিচালনা করতে সক্ষম। ফলে দুই দেশের মধ্যে এখন সম্পর্ক কোথায় আছে বুঝতে আর বাকি নেই। ড্রোনের ব্যবহার তখনই হয় যখন একটি যুদ্ধাবস্থা বা দুই দেশের মধ্যে আস্থা একেবারে নিচু জায়গায় এসে থাকে এবং অনেকটাই কূটনৈতিক যুদ্ধ বা যুদ্ধের পরের স্টেপের দিকে যায়, সেটা সবাই মোটামুটি আপনারা জানেন। সেই জানার প্রেক্ষিতে বলা হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব নিরাপত্তার খাতে, বাংলাদেশ সরকারও সেটি স্বীকার করেছে বলে দৈনিক মানবজমিনের একটি রিপোর্টে আছে। এই কথাগুলো সবগুলো সূত্র হচ্ছে দৈনিক মানবজীবন। সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের পশ্চিমবঙ্গ সীমান্তে এই বাইরাকটার টিভি-2 ড্রোন মোতায়েন করা হয়েছে এবং এই ড্রোন মোতায়েনের পরে ভারত সরকারও নড়ে চড়ে বসছে। তাদের উদ্দেশ্য, তারা এখন হেরন টিপি নামে একটি ড্রোন তারা সীমান্তে মোতায়েন করবে বলে এসব খবর দৈনিক মানবজমিন তারা পিক করেছে ইন্ডিয়া টুডে অনলাইন থেকে। ইন্ডিয়া টুডে অনলাইন বলছে যে ভারত এই হেরন টিপি ড্রোন দিয়ে বাংলাদেশের এই বাইরাকটার টিভি-2 মোতায়েনের পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে। ভারত মনে করে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সীমান্তে চোরা কারবারি এবং চরমপন্থীদের তৎপরতা বেড়েছে। এটা ভারতের ধারণা এবং ভারতের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এই কথা বলছে। এবং সেই ক্ষেত্রে তারা আগে থেকেই নানান রকম ব্যবস্থা নিতে শুরু করে, চিন্তাভাবনা করতে শুরু করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি পর্যন্ত বলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে যুদ্ধের জন্য। কার সাথে যুদ্ধ সেই সময় মানুষ কিছুটা ইঙ্গিত করতে পেরেছিল। তার দ্বিতীয় ধাপে গিয়ে এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের যেই
গ্রেফতারের ঘটনা, এরপর আস্তে আস্তে দ্রুত তার সাথে, এর আগে আস্তে যেটি পরিণত দ্রুত, এরপর দ্রুততার সাথে দুই দেশের সম্পর্ক আরো অবনতি হতে থাকে। বাংলাদেশের পতাকা ভারতে অবমাননা করা এবং বাংলাদেশের দূতাবাসে আক্রমণ, এসব মিলিয়ে এখন একেবারে শেষ অবস্থায় এসে দুই দেশই তারা নিরাপত্তার কথা চিন্তা করছে। চিন্তা করতে গিয়ে এই যুদ্ধে ব্যবহার করা যে ড্রোন, সেই সব ড্রোন তারা নজরদারিতে এনেছে। অবিশ্বাসের মাত্রা দুইটি প্রতিবেশীর মধ্যে যেই জায়গায় গেলে পরে সবচেয়ে তীব্র হয়, সেই জায়গায় ভারতের এই ব্যবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ তার সাবধানতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সরকারের সমস্ত প্রতিনিধিরাই, উপদেষ্টারা তারা বলছেন যে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতিতে আর বিশ্বাস করে না, বাংলাদেশ সমতার ভিত্তিতে, তার মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চায়। কিন্তু বিষয় হলো, জটিলতা তো রাজনৈতিক একদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, দেশে আওয়ামী লীগের সমর্থক, নিঃসন্দেহে বলা যায় এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আবার চোখ হয়েছে সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীদের সেন্টিমেন্ট, তাদের একটি বড় সেন্টিমেন্ট আওয়ামী লীগের দিকে হেলে আছে। এটা সবসময়, এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশের ভেতরে। এখন এই পক্ষগুলোকে সমঝোতায় না আনলে আসলে ভারত বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা বলি আর এই নানান রকম সমরাস্ত্র বা সমস্যার কাছাকাছি জিনিসগুলোর ব্যবহার বলি, তাতে করে সমস্যা দিন দিন জটিল হবে কি হবে না। একটা প্রসঙ্গে আপনাদেরকে নজর দিয়ে চাই, ধরুন বাংলাদেশের সঙ্গে যদি যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটাই অনেক যথেষ্ট। এই ধরনের পরিস্থিতি দুই প্রতিবেশীর মধ্যে খুব একটা বাজে সিচুয়েশন ইঙ্গিত করে। পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থা খুব খারাপ, এই লেগে যায় এরকম একটা অবস্থা। চায়নার সঙ্গেও হচ্ছে, থেকেই সীমান্তে যুদ্ধ গোলাগুলি সেগুলো তো হচ্ছে, রেগুলার হচ্ছে। বাংলাদেশের সঙ্গে অন্তত দুই সেনা বাহিনীর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে না, সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে মাঝে মধ্যে ঘটেছে, কিন্তু পাকিস্তান এবং চায়নার সঙ্গে হচ্ছে। এবার বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি আরো অবনতি হলে ইন্ডিয়া তো একেবারেই তিন দিক থেকে, মানে একসাথে কয়েক ফ্রন্টে সে যুদ্ধ করবে। আমি জানি না ইন্ডিয়ার নীতি নির্ধারকরা সেটা কতটুকু ভাবেন, তবে এই ড্রোন মোতায়েন এবং ড্রোন মোতায়েন যে একটি পরবর্তী ডেভেলপমেন্ট ঘটনার, এবং সেটা নেগেটিভ ডেভেলপমেন্ট, পজিটিভ নয়, নিঃসন্দেহে বলা যায়। আমরা অপেক্ষায় থাকবো, দেখার অপেক্ষায় এবং সুদিনের অপেক্ষায়। আমরা চাই দুই দেশের উগ্র ধর্মাবলম্বীদের যারা, সেটা হোক ইসলাম হোক হিন্দু, তাদের টেরিটরির বাইরে, তাদের গণ্ডির বাইরে এই দুই দেশ, বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশের নীতি নির্ধারকরা, তারা দুই দেশের জনগণের শান্তি, জানমাল, সম্পদ এবং ভবিষ্যৎ পথ চলা, অর্থনৈতিক পথ চলা, সামাজিক পথ চলা, সবকিছু মিলিয়ে দুই দেশের ক্ষমতায় যারা আছেন তাদের উপরই ভরসাটা আমাদের বেশি থাকবে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা এই সিদ্ধান্ত কোনটা নিব, আমরা কোন পথ বেছে নিব। আসুন ড্রোন মোতায়েনের ক্ষেত্রে, এই ড্রোন মোতায়েনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বিভিন্ন দেশের সীমান্তে যখন ড্রোন মোতায়েন করা হয়, একটা পর্যায়ে গিয়ে এক দেশ আরেক দেশের ড্রোন অকার্যকর করে, এক দেশ আরেক দেশের ড্রোন ভূপাতিত করে, সীমান্ত অতিক্রম না করলেও বলে সীমান্ত অতিক্রম হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে সংযম কোনো একটা পক্ষ এক সময় ভেঙে ফেলে বা উদ্দেশ্যমূলকভাবে ভেঙে ফেলে। আমরা সেসব সময়ের, সেসব খবরের দিকে আমাদের নজর নিতে চাই না, আমরা আশা করি না, প্রত্যাশা থেকে না, আমরা একটি সুষ্ঠু সমাধানের আশা করি। নিশ্চয়ই ভারতের বোধোদয় হবে, আজকের এই পরিস্থিতির দায় নিয়ে সমস্যার সমাধানেও সে দেশ আগে এগিয়ে আসবে। হয়তো কেমন একটা আলোচনা ভারতে কেউ করছেন যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে, এরকম একটা কথা যদি কেউ বলে, উদ্ভট এবং হাস্যকর কোনো কথা হতেই পারে, এবং এই মুহূর্তে তো প্রশ্নই আসে না। কিন্তু ইন্ডিয়া টুডের একটা নিউজের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। বাংলাদেশের কেউ এটা নিয়ে নিউজ করেছেন, শুধু সেটা না, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইংকে এটার জবাব দিতে হয়েছে। মানে হেডলাইনগুলো দুটো নিউজ তারা করেছে, মানে একটাও না। বাংলাদেশ deploys Turkish drones near border, India on high alert, sources. টার্কিশ ড্রোন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে ডিপ্লয় করেছে এবং ইন্ডিয়া হাই অ্যালার্টে আছে। এর কয়েক ঘন্টা পরই তাদের একটা ফলো আপ রিপোর্ট আবার এরকম, হোয়াটস Bayraktar TV2 drone deployed by Bangladesh and is India prepared? মানে এই ধরনের হেডলাইন আমার মনে হয় একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা বাংলাদেশের এই ড্রোন আছে এবং এই ড্রোন ডিপ্লয় করছে, এটা নিয়ে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা একটা যুদ্ধ, মানে তারা অ্যালার্ট আছে এটা বলছে, আবার বলছে ইন্ডিয়া কি প্রিপেয়ার্ড কিনা ইত্যাদি ইত্যাদি, এবং এই ড্রোন সম্পর্কে বিস্তর তথ্য তারা এখানে হাজিরও করেছে। যাই হোক, যেটা বলছিলাম, রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইংকে জবাব দিতে হয়েছে যে না, এরকম কোনো কিছু আমরা করিনি। আমি পাল্টা আর একটা কথা বা প্রশ্ন করতে চাই, আমরা যদি এটা করি তো আমরা ড্রোন কিনেছি, আমি আসবো এই ড্রোনের আলোচনা। আসলে আমি এইটার বাহানায় বাংলাদেশের সামরিক বাহিনীর হার্ডওয়্যার কি থাকবে এবং আমাদের সামরিক যে স্ট্র্যাটেজি সেটার সভারেন্টি নিশ্চিত করা নিয়ে আলাপ করতে চাই। আমি মনে করি
হাসিনা উত্তর বাংলাদেশে, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা। আই রিপিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর ওভারঅল স্ট্র্যাটেজি সার্বভৌম করে তোলা। শেখ হাসিনার সময় এই জায়গাটা খুবই কম্প্রোমাইজ ছিল, আমরা জানি। সো আসবো মানে ভারতের অ্যাটিটিউড, এবং ভারত কেন এই ড্রোন মোতায়েন নিয়ে এই আওয়াজ তুলছে। এটা মিথ্যা হলেও এই আওয়াজের কোনো অর্থ নেই, এটা যদি সত্যও হয়ে থাকে এটা নিয়ে এত রিয়াকশন দেখানোর কিছু নাই। বাংলাদেশ ড্রোন কিনেছে এবং ড্রোন কিনে সে এটা বর্ডারের কাছে ওড়াতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা একটু ড্রোন নিয়ে আসি। বাংলাদেশ বাইরাক্তার TV-2, এই ড্রোনটা আমরা অনেকে চিনি যারা ইন্টারন্যাশনাল ইস্যুগুলো খেয়াল করি। আমাদের একেবারে সামরিক বিশেষজ্ঞ হতেই হবে তা না। আমি অবশ্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতি বুঝতে চাই, আমাদের আসলে সামরিক বাহিনী সম্পর্কে, অস্ত্রশস্ত্র সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, না হয় আসলে এটা বোঝা যাবে না। আমার অন্য একটা চ্যানেল ছিল বা আছে, যাই বলি, ওখানে খুবই রেগুলার শেখ হাসিনার সময়ের জুলাই শুরু হওয়ার পর ওখানে আসলে আর কোনো কন্টেন্ট দেওয়া হচ্ছে না, জাহেজ টেক অন জিওপলিটিক্স, ওখানে এই কথাটা আমি রিপিটেডলি বলতাম। যাই হোক, একটু আসি এই ড্রোনটা। বাংলাদেশ আমি সোফার ঘেটে দেখলাম যে এখন পর্যন্ত 6টা কিনেছে। এটা খুবই আলোচিত একটা ড্রোন, কারণ এই ড্রোনে খুব উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে। যদিও ইউক্রেন যুদ্ধ ড্রোন কিভাবে ব্যবহৃত হবে সেই ধরনটাও পাল্টে দিচ্ছে। এটা হচ্ছে বাইরাক্তার TV-2, এটা টার্কিশ মেড একটা ড্রোন, এবং এটা একটা কম্ব্যাট ড্রোন। কম্ব্যাট ড্রোন মানে হচ্ছে, আমরা যারা খুব জানি না তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে এগুলো অস্ত্র বহন করতে পারে। এগুলো বাইরাক্তার TV-2 কিছু বোমা এবং কিছু শর্ট রেঞ্জের এয়ার টু সারফেস মিসাইল নিয়ে যেতে পারে, সেগুলো দিয়ে সে আক্রমণ করতে পারে। আমরা আমেরিকান এরকম কম্ব্যাট ড্রোন অনেক আগে চিনেছি, প্রিডেটর, রিপার, এগুলো। বাইরাক্তারের সুবিধা হলো এটা বেশ তুলনামূলকভাবে আমেরিকান ড্রোনগুলোর তুলনায় অনেক সস্তা, কিন্তু হাইলি এফেক্টিভ। ভারত নিজে পর্যন্ত সেই 2020-এর আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধের কথা তুলে এনেছে। নাগোর্নো কারাবাখ নিয়ে যে যুদ্ধ হয়, সেখানে অ্যাপারেন্টলি আজারবাইজানের চাইতে বেশি পাওয়ারফুল আর্মেনিয়ান সেনাবাহিনী বেশ বড় বিপদে পড়েছিল এই টার্কিশ বাইরাক্তার TV-2-র সাফল্যের কারণে। আপনারা যে কেউ অনলাইনে সার্চ করে দেখতে পারেন বাইরাক্তার TV-2 কিভাবে সাকসেসফুল হচ্ছে, প্রচুর ভিডিও পাওয়া যায়। আপনি ওখান থেকে তোলা, ড্রোন থেকে তোলা ফুটেজে দেখবেন। মানে একটু সাহস থাকতে হবে, কারণ এখানে প্রচুর মৃত্যু দেখা যায়, প্রচুর ধ্বংস দেখা যায়, কিন্তু ওগুলো প্রচুর পাওয়া যায়। সো ওটার কথাও তারা তুলে এনেছে। সো বাংলাদেশ এটা কিনেছে, আমি দেখলাম যে আরো 6টা, মোট 12টা কেনার কথা, এবং পৃথিবীর বহু দেশ, আফ্রিকার ইথিওপিয়া, সোমালিয়ার মতো দেশেরও এই ড্রোন আছে। শুধু এটা কোনো মেজর ইস্যু না, কিন্তু ভারতের চেঁচামেচি দেখে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য বিরাট অপরাধ হয়েছে। আমরা ড্রোন কিনেছি এবং আমরা সীমান্তে এটাকে মাঝে মাঝে ওড়াচ্ছি, ডিপ্লয় করছি। আমাদের ড্রোন এসব কারণেই কেনা হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতি ছাড়া এগুলোতে হয়তো কোনো অস্ত্রশস্ত্র বহনও করে না, এটা সার্ভেলেন্সের জন্য ব্যবহার করে, এবং সার্ভেলেন্সের জন্য ব্যবহার তো করতেই হবে। আমাদের এই বর্ডার এরিয়াতে ভারত যা করছে, আমাদের একটা সার্ভেলেন্স তো রাখতেই হবে। এটা ভারতও নিশ্চয়ই করবে, নিশ্চয়ই প্রতিটি দেশ তার মতো করে করবে, কিন্তু শোরগোলের একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশ আসলে কি অস্ত্র কিনবে, কি অস্ত্র কিনবে না, এটা ভারত নির্ধারণ করে দিত, ভারত পারমিট করতো, এবং তারা খুব সিরিয়াসলি চেয়েছে শেখ হাসিনার সময়, এটা শেখ হাসিনা আরো ক্ষমতায় থাকলে হতো, বাংলাদেশ যাতে তার মিলিটারি হার্ডওয়্যারের জন্য শতভাগ প্রাণ হলে অন্তত মেজরিটি 60-70% ভারতের উপরে ডিপেন্ডেন্ট হয়। তার পচা অস্ত্র আমাদেরকে গছিয়ে দেওয়ার তারা চেষ্টা করতো। আমাদের মনে আছে নিশ্চয়ই কয়েক বছর আগে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, তখন $50 কোটি একটা ঋণ ভারত দিয়েছিল ভারতের সমরাস্ত্র কেনার জন্য। ভারতের সমরাস্ত্র ভারতের সামরিক বাহিনী নিতে চাইছে না, তাদের অবস্থা এতটাই খারাপ। আমরা ভারতের ফাইটার তেজাস নিয়ে যারা খোঁজ খবর রাখি, তারা জানি যে বানানোর পর মানে এয়ারফোর্স এটা নিতে বহুবার গড়িমসি করেছে, না এটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়নি। যাই হোক, কিন্তু বাংলাদেশকে তারা চেয়েছে, বাংলাদেশ কি করবে না করবে সেটা তাদের একটা রেড লাইন ছিল। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেড লাইনের কথা আমি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ যখন সাবমেরিন কিনেছিল, সেই সাবমেরিন কেনার পর ভারতের মিডিয়াতে প্রচন্ড রকম তোলপাড় হয়েছিল। আমি সার্চ করতে গিয়ে পেলাম যে ইন্ডিয়ান মিলিটারি কনসার্ন দেখাচ্ছে সাবমেরিন কেনার জন্য। শুধু সেটা না, আমি স্পুতনিক, রাশিয়ান একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া, সেখানে ভারতের এক্সপার্টরা বলছে এটাকে প্রভোকেশন। অ্যান্ড আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওই সময় ভারতের প্রচুর টক শো হতো মিডিয়াগুলোতে, ইউটিউবে আমি দেখেছি, তারা বারবার একই প্রশ্ন করছে, বাংলাদেশ কেন সাবমেরিন কিনতে হবে? অথচ আমাদের সাবমেরিনগুলো খুব অ্যাডভান্সড কিছু ছিল তা না, এগুলো আসলে লেট 80s-এ চায়না এগুলো বানিয়েছিল, টাইপ 035 বলে। এগুলোর মানে কি আছে, মানে টর্পেডোর বেশি কিছু নাই, তবে হ্যাঁ টাইপ 035-এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। প্রথম দিকের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি ছিল না, ওগুলো শুধু শিপের ক্ষেত্রে আক্রমণ করতে পারতো। আমাদের যে টাইপটা দেওয়া হয়েছে সেটা অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটিও আছে। এক বরং মিয়ানমারকে চায়না টাইপ 035 আরো বেটার ভার্সন দিয়েছে, যেটার এই যে টিউবগুলো আছে টর্পেডো, সেগুলো থেকে মিসাইল লঞ্চ করা যায়। আমরা জানি অনেক সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করা যায়, নিশ্চয়ই আমরা জানি, এবং আমরা এইটুকু একটু জানিয়ে রাখি, যারা আগ্রহী তারা খোঁজ করে দেখে নেবেন। যেসব পরমাণু শক্তিধর দেশ আছে
তারা তাদের খুব বড় একটা অংশের নিউক্লিয়ার ওয়েপন কিন্তু সাবমেরিনে রাখে। তাদের অন্তত 3টা জায়গা দিয়ে লঞ্চ করার মতো ক্যাপাবিলিটি তারা রাখতে চায়। একটা ল্যান্ড থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে, একটা হচ্ছে তারা খুব হাই এন্ডিউরেন্সের কতগুলো বম্বার আছে সেগুলো দিয়ে, আর একটা হচ্ছে সাবমেরিন, সেগুলো যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM বলে সেগুলো দিয়ে। সো সাবমেরিন থেকে করা যায়, আমাদেরকে তারা ওই অস্ত্র দেবে না, কিন্তু আমাদের এখান থেকে খুব বেসিক ধরনের মিসাইল লঞ্চিং এর ক্যাপাবিলিটি আমাদেরকে দেওয়া হয়নি। তার মানে আমরা এই সাবমেরিন দিয়ে তাত্ত্বিকভাবে বলছি ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাদের জাহাজ এবং তাদের সাবমেরিনের বিরুদ্ধে কিছু কাজ করতে পারবো, তাদের ল্যান্ডে অ্যাটাক করতে পারবো না। রাদার চায়না মিয়ানমারকে যে সাবমেরিন দিয়েছে সেটা দিয়ে ভারতের ল্যান্ডে অ্যাটাক করা যাবে। শুধু সেটা ওইটা অ্যান্টি শিপ মিসাইলও আছে, শুধু টর্পিডো না। আমাদের মানে আপনি চাইলে ওই টিউবগুলোতে যে কোনো করতে। সো টাইপ 035-এরও বেশ পুরনো একটা সাবমেরিন, এটাকে রিফারবিশড করে দিয়েছে এবং যে দাম নেওয়া হয়েছে আমি খুব ধারণা করি এটা গোছিয়ে দেওয়া হয়েছে এবং চায়নাকে খুশি করার জন্য সরকার এটা কিনেছিল। এটা খুব বেশি ভালো এফেক্টিভ কিছু না, কারণ ওই সময়কার সাবমেরিনগুলো এত বেশি ইজিলি ডিটেক্ট করা যায়, ওই প্রযুক্তির অনেক অনেক পাল্টেছে। এটাকে কিছুটা আপগ্রেড করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু আসলে মনে হয় না এগুলো খুব ভালো অস্ত্র, এবং চায়নাকে খুশি করার জন্য তাকে টাকা দেওয়ার জন্যই সরকার এগুলো কিনেছে। এবং কেনা মানেই হচ্ছে এগুলোতে বিরাট মানে লোকসান, বিরাট চুরির সুযোগ থাকা, সেটা করেছে দেশের লোকসান করে। যাই হোক, ভারতের পর এসব তো শুধু করলোই না, ভারত মিয়ানমারকে একটা সাবমেরিন দিল এবং তার সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য যাবতীয় ব্যবস্থা তাকে দিয়ে দিল। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটা শিক্ষা দেয়া। ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তার মতো করে কোনো সিদ্ধান্ত নেই, বেশি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না। আমাদের একবার মনে হয় নিউজ চোখে পড়েছিল যে বাংলাদেশ হেলিকপ্টার গানশিপ কিনতে চায়, এর মধ্যে অ্যাপাচি কিনবে, এরকম নিউজ বাইরের কিছু কিছু ডিফেন্স নিউজ রিলেটেড পোর্টালে বা নিউজের মিডিয়াতে এসেছিল, কিন্তু আমরা এটা কিনতে পারিনি। ধারণা করা হয় এটাও ভারত বাদ সেধেছে। আমাদের এটা মনে করার ক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না যে ভারত যদি না চায়, বাংলাদেশ আসলে ওই একটাই রেড লাইন ক্রস করেছিল, সেটা হলো সাবমেরিন কেনা। সেটা নিয়ে তীব্র ক্ষোভ আছে। শুধু সেটা না, ভারত এই যে সাবমেরিনের যে স্টেশন তৈরি হচ্ছে কক্সবাজার ওখানে পেকুয়া নামে একটা জায়গায়, এটা নিয়েও ভারতের সিরিয়াস কনসার্ন আছে। ভারত কিন্তু এই সাবমেরিন ডক নিয়ে অনেক কথাবার্তা শেখ হাসিনার সময় বলেছে এবং সেখানে কাছাকাছি কোনো একটা জায়গায় তারা তাদের প্রেজেন্স এনশিওর করতে চাইছিল। এখনো কিন্তু ওই ব্যাপারটা রয়ে গেছে, তারা এটা কোনোদিনও মেনে নিতে পারবে না, মেনে নেব না, এটা একটা ধরন বা ঠং তাদের এখনো আছে। পোস্ট হাসিনার সময় আমাদের আসলে উচিত হবে ভারতের কবল থেকে আমাদের সামরিক স্ট্র্যাটেজি, সামরিক সব সিদ্ধান্ত বের করে আনা। আমরা পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনবো আমাদের প্রয়োজন যেখানে হবে, এবং ভারতের সাথে এই কোনো রকম কোনো সামরিক চুক্তি আসলে ভারতের সাথে রাখা যাবে না। কারণ আমরা যখন যে কোনো আমাদের সামরিক পরিকল্পনা তৈরি করব, আমাদের বর্ডার আছে শুধুমাত্র দুটো দেশের সাথে, মিয়ানমার আর ভারত। সুতরাং আমাদের পরিকল্পনার মধ্যে আমরা বলছি ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু ঠেকাতে গেলে ভারতের সাথেই সেটা ঠেকানোর চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং ভারত যদি অসাধারণ যুদ্ধাস্ত্র তৈরি করে, স্ট্র্যাটেজিক্যালি সেটা কেনা বাংলাদেশের জন্য কোনোভাবেই ঠিক হয় না। এটা খুবই বেসিক নলেজ অফ ওয়ারফেয়ার। তো আমাদের সরকারের উচিত হবে অন্তত এই জায়গায় ভারতের উপরে কোনো রকম কোনো ডিপেন্ডেন্স না রাখা। দেখেছি বাংলাদেশ অনেক মিলিটারি ভেহিক্যালও কিনছে ভারতের কাছ থেকে, তার ওই যে লাইন অফ ক্রেডিট যেটা ছিল সেটার মাধ্যমে। এগুলো থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশের প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে। যেমন আমি মানে আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু অনেক বেশি ক্যাপাবিলিটি নেই, বাংলাদেশের আসলে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম কেনা দরকার। কারণ এখনকার যুদ্ধে যেটা হয়, এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে আপনি অন্তত ঠেকাতে ভালো পারেন। আমরা এবারকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি, আমরা একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গেলেও আমি মোটামুটি নিশ্চিত ভারত বাদ সাধবে। শুধু সেটা না, এই যে আমরা এখন কমব্যাট ড্রোনের কথা বললাম, রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে। শুরুর দিকে বাইরাক্তার ইউক্রেনেরও ছিল এই ড্রোনটা, শুরুর দিকে ভালোই সাফল্য পাচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে অত সাফল্য এটা হচ্ছিল না। তার চাইতে বরং তখন নতুন করে আরেকটা শব্দ আমরা এবার অনেকেই শিখলাম, সেটা হচ্ছে কামিকাজে ড্রোন। যে ড্রোনটা আর ফিরে আসবে না, বাইরাক্তার যাচ্ছে, সে অসাধারণ প্লেনের মতো, ফাইটারের মতো যাচ্ছে, সে তার পেলোড ওখানে যদি ইউজ করে, সে তার বোমা মিসাইল মেরে সে আর ফেরত আসে। এখন পরবর্তীতে দেখা গেল তার চেয়ে আরো সস্তায় কামিকাজে ড্রোন ইউজ করা যায়, যে ড্রোনটা নিজে গিয়ে ওখানে বোমার মতো পড়বে। সো এটা সস্তায় বানানো হয় এবং এটা আরো বেটার অপশন। এর মধ্যে আমরা শাহিদ ড্রোনের কথা জানি, ইরানের, আমরা ল্যান্ডসেট, রাশিয়া এই মুহূর্তে আমরা যারা যুদ্ধের খোঁজ খবর রাখবো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওখানে ল্যান্ডসেট অসাধারণ পারফর্ম করছে। তো এইরকম কামিকাজে ড্রোনও আমাদের কিনতে হবে। এরকম আরো বহু কিছু আমাদের যা যা প্রয়োজন মনে হয় আমরা তা কিনবো, সেটা কিনবো। যে দেশ থেকে প্রয়োজন মনে হয় সেই দেশ থেকে কিনবো। আমাদের ফোর্সেস গোল একটা 2030 করেছিল শেখ হাসিনার সময়, আমি এটাকে রিভাইজ করা দরকার বলে মনে করি। আই রিপিট, আমাদের ফোর্সেস গোল যে 2030, আর খুব বেশি দিন নাইও, এটাকে আরো দরকার এক্সটেন্ড করা এবং এটাকে রিভাইজ করতে হবে। কারণ আমাদের ওই গোলের মধ্যে এটা ভারতকে দিয়ে পাশ করিয়ে নেওয়া হয়েছিল বলে নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি
সো ইট মাস্ট চেঞ্জ, একেবারেই পাল্টাতে হবে এটা। সুতরাং এটা পাল্টানো এবং সেটা অনুযায়ী আমাদের নতুন করে সবকিছু সাজানো দরকার। আর একটা কথা বলে শেষ করি, আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে বেড়ে যখন উঠেছি, আমাদের দেশে কিছু সুশীল মানুষজনকে, সুশীল, এটা আমাদের অনেক ক্ষেত্রে এটা একটা ডেরোগেটরি শব্দ হয়ে গেছে, কারণ অনেকে এমন সব কথা বলেছেন যেগুলো আদতে রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় না। যেমন আমরা সামরিক বাহিনী দিয়ে কি করবো, আমরা কি চেষ্টা করলে ভারতের সাথে যদি যুদ্ধ লাগে জিততে পারবো? এই নানান আলাপ করে বলা হয়েছে, এগুলো বন্ধ করে দিয়ে চেষ্টা করতে হবে আমরা এই খরচ বা এই টাকা অন্য জায়গায় ব্যবহার করি। আমি সিরিয়াসলি মনে করি পৃথিবী যেদিকে যাচ্ছে, সামনে যেদিকে যাবে, আমরা যদি ন্যূনতম আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতি বুঝে থাকি, তাহলে আমাদের একটা শক্তিশালী মিলিটারি লাগবে, সামরিক বাহিনী লাগবেই। একটা কথা জরুরি, অবশ্যই একটু বলে রাখা ভালো, আমরা একটা গরিব দেশ। আমাদের গরিব দেশের সামরিক বাহিনীর মধ্যে আমাদের যারা সামরিক বাহিনীতে আছেন, তাদের ফ্যাসিলিটিস হয়তো কিছুটা কাটছাট করে, বরং আমাদের সামরিক সরঞ্জামের পেছনে অনেক বেশি খরচ পড়াতে। আমাদের সামরিক ব্যয় যা হয় আমি জানি না, আমি নিশ্চিত নই, কিন্তু আমি জানি আমাদের পরিচিত মানুষজন আছে, খুব বড় একটা অংশ হয়তো তাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়। তো সেই ব্যাপারটা একটু খেয়াল করে আমাদের অন্তত যাতে আমরা আমাদের সরঞ্জাম কেনার ক্ষেত্রে, আমাদের বাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারি, সেটা আমাদের ভাবা দরকার। যেমন আজকে আলোচনার সুযোগ নেই, আপনারা খুব ভালো মতো জানবেন যে আমাদের এয়ারফোর্সের অবস্থা যথেষ্ট দুর্বল। আমাদের যেসব ফাইটার দিয়ে আমাদের এয়ারফোর্স তৈরি হয়েছে, এগুলো কোনোভাবেই আসলে একটা মোটামুটি মানের প্রাথমিক কম্ব্যাটেই টিকবে না। সো ওই আরেক আলোচনা। সুতরাং আমাদের আসলে এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াসলি ভাবা দরকার, এবং ওই বাহানায় যে আমাদের ড্রোন ওড়া নিয়ে এই আলাপটা করে রাখলাম এবং আমাদের এই কনসাসনেস তৈরি করি, এবং আমরা যেন বলি যে আমরা ভারত মুক্ত, ভারতের কবল মুক্ত, ভারতের হস্তক্ষেপ মুক্ত একটা সামরিক নীতি, সামরিক স্ট্র্যাটেজি খুব দ্রুত যেন প্রণয়ন করি। যুদ্ধ ভারত বাধাবেই, বাংলাদেশকে ভাঙবেই, তাদের গণমাধ্যমে আবারও তা প্রমাণিত হচ্ছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরো বিভিন্ন গণমাধ্যম যে একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছে, তাতে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে ভারতের সঙ্গে। বাংলাদেশ ইচ্ছাকৃত বাধাতে চাইছে, ভারত এগিয়ে আসছে প্রতিরোধের জন্য, এমনভাবে তারা সংবাদের মেকআপগুলো দিচ্ছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরো বেশ কয়েকটি গণমাধ্যম এর মধ্যে খবর দিয়েছে, যেটি সীমান্তে, ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি। এই খবরে দর্শক কি বলা হয়েছে, আমি শুধু সেগুলো একটু পড়ে যাই আপনাদের সামনে। এটি পড়লে ভারতের এখন যে মনস্তাত্ত্বিক অবস্থা এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে, সেগুলো স্পষ্ট হয়ে উঠবে। তারা কিভাবে সংবাদগুলো তৈরি করছে। এখানে বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসেছে ভারত। অর্থাৎ সব জায়গায় তারা শেখ হাসিনাকে জুড়ে দিচ্ছে। যেভাবে হোক তারা যে শেখ হাসিনাকে হারিয়ে তাদের অঙ্গরাজ্য বাংলাদেশকে হারিয়েছে, এটিই প্রমাণ করতে চাইছে। তারা বলছে যে ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরাক্টার TB2 নামের মানববিহীন একটি UAV ড্রোন মোতায়েন করা হয়েছে, যা যাচাই করে দেখছে দিল্লি। এবং সীমান্তে মোতায়েন করা এইসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে আরো অনেক কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া টুডে এক সামরিক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে সামরিক কর্মকর্তা বলছেন, হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন, কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে দিল্লিকে আরো সতর্ক অবস্থান নিতে হবে। এখানে বলা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে তারা বলছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ, তারা নাকি এই সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যে তুরস্কের যে হাতে পাওয়া ড্রোনগুলো, তার মধ্যে 6টি ব্যবহার এরই মধ্যে শুরু করেছে ঢাকা। ভারত যেটি বলছে, বাংলাদেশের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ইতিমধ্যে উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে। সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তারা অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে।
এবং একজন উচ্চ পদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলছেন, বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি। এ বিষয়ে নিজেদের অংশীদারিত্বের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ভারতের সীমান্তে এই ড্রোন মোতায়েন করার পর থেকেই আতঙ্কে রয়েছে ভারতীয়রা, কিংবা ভারতের নরেন্দ্র মোদী সরকার রীতিমতো এখন চিন্তায় যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে বাংলাদেশকে তারা দুর্বল ভেবেছিল, মনে করেছিল ভয় ভীতি দেখিয়ে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে তারা আমাদেরকে দমিয়ে দিবে, তারা বাংলাদেশের উপর কবজা জমাবে। কিন্তু সেটা হলো না। তার কারণ এখন দেশ পরিচালনার দায়িত্বে আছে কে জানেন? প্রফেসর ইউনূস। তিনি খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, তিনি আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড়, তাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত অভিমত, আপনারা কি বলতে চান এই ভারত সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।